সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আজকের দিনে উল্লেখযোগ্য কিছু ঘটনা থাকলে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আজকে এনটিভির স্টুডিওতে। যদি বলছিলাম শুরুতেই যে আমরা দিনের কিছু উল্লেখযোগ্য সংবাদের বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। আজকে এনটিভি হেডলাইন্সে যে বিষয়গুলো এসেছে সেটা আমরা দেখেছি। আজকে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছিলেন। সেখানে বলেছেন নতুন সরকার প্রধান হিসেবে কিছুটা চাপ অনুভব করছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেছেন তিনি। একনেকের মিটিং হয়েছিল আজকে। চীনা অর্থনৈতিক অঞ্চল সহ 7,000 কোটি টাকার 5টি প্রকল্প একনেক অনুমোদন হয়েছে এবং যে বিষয়টি আমরা গত 2 দিন ধরে জানতে পেরেছি, সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবে। শুরুতেই সৌরভ ভাই, আপনাকে শুরু করতে চাচ্ছিলাম। প্রধানমন্ত্রী আজকে যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে বলেছেন যে প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং এই 100 দিন অতিবাহিত হওয়ার পরও সাম্প্রতিক যে সমস্যা সংকট নিয়ে যিনি কাজ করছেন বেশ চাপ অনুভব করছেন। সরকারের জন্য যে বিষয়গুলো ক্ষমতা গ্রহণ করার পর থেকে যা ঘটছে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে, স্বাভাবিকভাবেই নতুন সরকারের জন্য একটা চাপের বিষয় থাকছে। কিন্তু প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে, অর্থাৎ যে আমরা যে গত 17 বছর বা আগে যে রাজনীতিগুলো দেখেছি সেই রাজনীতি থেকে উত্তরণের একটা কথা হচ্ছে এটা, প্রতিশোধের মানসিকতা বের হয়ে আসতে হবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন, এক ধরনের জাতীয় ঐকমত্য বা সবাইকে নিয়ে দেশ গঠন বা দেশ এগিয়ে নেওয়া, দেশের উন্নয়ন করা। তখন সবাইকে নিয়ে কিভাবে নেওয়া যাবে, তার দল প্রস্তুত কিনা, সরকার প্রস্তুত কিনা, প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে এটি যদি আমরা ভেবে নেই, তাহলে দল সেভাবে চলছে কিনা, প্রশাসন চলছে কিনা, এই অনেকগুলো প্রশ্ন। আবার প্রধানমন্ত্রী সম্প্রতি তো সাংবাদিকদের বিভিন্ন মহলের সাথে বৈঠক করলেন। টেলিভিশন সাংবাদিক, সংবাদপত্রের 2 সম্পাদক পরিষদের সঙ্গে, ইউনিয়নের সঙ্গে নানা পর্যায়েই বৈঠক হচ্ছে। তবে একটা বিষয় একটু প্রশ্ন জাগে, যেমন বিএনপি বিট যারা করেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্যে একটা প্রশ্ন জাগে। তো বিএনপি বিট যারা না করেন তো তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বসবেন না, মানে এটার মধ্যে একটা দলীয় দৃষ্টিভঙ্গি কিন্তু প্রতিভাত হয়। কারণ আপনি দেখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তার একটা বড় অংশ কিন্তু আওয়ামী লীগ বিট করত। এবং এটা আমাদের এখানে দেখা গেছে যে সে মন মানসিকতায় কখনোই আওয়ামী লীগের না, কিন্তু ওই বিট করতে করতে এক ধরনের সম্পর্ক এবং নানা রকম তদবির ইত্যাদি ইত্যাদিতে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। সেটার পেশাগত, মূলত তদবির, হ্যাঁ, সেটার পেশার বাইরে চলে যায়। তা এই প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে বসেছেন, খুব ভালো, আমরা স্বাগত জানাই। কিন্তু একই সঙ্গে আমরা সতর্কতার সঙ্গেও এ কথাটাও বলতে চাই যে এই বিট ভিত্তিক বসাটার মধ্যে এক ধরনের শঙ্কা আছে। কারণ এটা ধরেই নেওয়া হয় বিভিন্ন, যে কারণ আমাদের নেতারাও চান, দল চায় যে তাদের বক্তব্য, তাদের দলীয় বক্তব্য উঠে আসুক, দলীয় বক্তব্য, দলীয় কর্মসূচি যাতে সংবাদ মাধ্যমে আসে। এটা খুব নেতিবাচক না। আবার যেটি বলছেন যে আমরা প্রতিহিংসার থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে কোথায় কোথায় প্রতিহিংসা এবং পূর্ববর্তী সরকার কোথায় কোথায় নিয়েছে। এখন পূর্ববর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, যেমন হামলা, গয়রহল মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, ঘটনা ঘটেনি কিন্তু ঘটনা দেখানো হয়েছে। ধরেন কোথাও আগুন লেগেছে অথবা লাগেনি, আগুনের মামলায় প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে বা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে বা বিএনপি চেয়ারপারসনকে জুড়ে দেওয়া হলো। তো এইসব ঘটনার, এসব তো মন্দ দৃষ্টান্ত, এর পুনরাবৃত্তি না হয় কোনো পর্যায়ে
এটার ব্যাপারে সরকারের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সজাগ থাকবে এবং কতটা পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একটা বড় সুযোগ ছিল যে আগের সরকারের যারা অন্যায় দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আইনের শাসনের পথে দেশকে এগিয়ে নেওয়া যাওয়া আর নিয়ে যাবে, কিন্তু সেটা যেতে পারে না একমাত্র যে পক্ষপাতের কারণে, অথবা কোথাও কোনো কোনো ক্ষেত্রে প্রতিহিংসার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মবের কারণে। তো এইসব ঘটনা নিশ্চয়ই সরকারের সামনে আছে এবং প্রধানমন্ত্রীর সামনেও আছে। তার থেকে যদি বেরিয়ে আসতে পারে, সত্যিকারভাবে যদি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে, সেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি অবশ্যই সুসংবাদ। যেহেতু সাংবাদিকদের কথাই বললেন, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ব্যাপারটিকে কীভাবে দেখছেন? আপনি নিজেই বললেন যে একটি দল বিট করতে করতে দলীয়করণ বা দলীয় ভাবাপন্ন সাংবাদিকতার এই দৃষ্টান্ত উপস্থাপিত হয়। একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? হওয়া তো উচিত না, কিন্তু ওই যে রিপন ভাই খুব ছোট্ট করে বলছেন, আস্তে করে বলছেন যে তদবির, ওখানে যে তদবিরে যদি না থাকে, যে যার ইয়ে বিট করতে পারে যেতে, এক্ষেত্রে একটা উপায় আছে, মানে একটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলো করতে পারে বিট পরিবর্তন করা। যে ধরেন যারা এখন বিএনপি বিট করেন, তার বিএনপি বিট করলেন না, নতুন মানে এটা একটা ওই কি বলবো, যে অন্যান্য সরকারি কর্মকর্তাদের যেমন বদলির রেওয়াজ আছে, তা বদলে না, দায়িত্ব বন্টন। আর হচ্ছে যে সাংবাদিকতা কিন্তু বদলে গেছে। এখন কিন্তু ওই বক্তৃতা বিবৃতি বা এই কি বলে ছবির সাংবাদিকতা নাই। এখন হচ্ছে অন্য সাংবাদিকতা, অর্থাৎ ভেতরে যেতে হবে, মানে ঘটনার পেছনে কি আছে সেটাই জানতে চায়। আপনি তো মোবাইলেই সব কিছু দেখতে পারে, 24 ঘন্টা পত্রিকার জন্য অপেক্ষা করে না, এমনকি 1 ঘন্টাও অপেক্ষা করে না। টেলিভিশন প্রতি ঘন্টায় যেসব টেলিভিশন খবর দেয়, ওই 1 ঘন্টা অপেক্ষা করে না, কিন্তু 1 মিনিটের মধ্যে খবর পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে তো আবার নেতিবাচক সাংবাদিকতারও জন্ম হচ্ছে বেশি। না দিচ্ছে, আমি সেটা অপনোদনের জন্য, সেটাকে মোকাবেলার জন্যই কিন্তু সৎ সাংবাদিকতা, সাহসী সাংবাদিকতা এবং সময় মতো এবং ঘটনার পিছনের ঘটনা তুলে ধরা। এখন আমরা ঘটনার পিছনেই বেশি হাঁটি, বেশি দৌড়াই, কিন্তু এর থেকে একটু বেরিয়ে এসে কি ঘটতে পারে বা যে ঘটনা ঘটেছে তার পিছনে কি কার্যকারণ ছিল, এটা অনুসন্ধান করা। আমাদের এখানে অনুসন্ধান নিয়ে সাংবাদিকতার পরিবেশ পরিস্থিতি বেশ ঘাটতি আছে। তো এর মধ্য দিয়েও যদি আমরা সেটি চেষ্টা না করি, তাহলে তো ওই সাংবাদিকতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। জনাব আসাদুজ্জামান রিপন, যে বিষয়টি শুরু করেছিলাম, প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে যে রাজনীতির কথা প্রধানমন্ত্রী বলছেন, বিষয়টি ডেফিনেটলি খুব পজিটিভ একটা সাইড বর্তমান বাংলাদেশের রাজনীতির জন্য। তবুও বিরোধী পক্ষের যে পরিমাণ ভাষা বা গত 3 মাসে বিরোধী দল যেভাবে সরকার সমালোচনা করছে, বিভিন্ন আক্রমণাত্মকভাবে বিরোধী দলের অবস্থান থেকে যে বিষয়গুলো প্রোটেস্ট করার চেষ্টা করছে, এভাবে চলতে থাকলে কি দুপক্ষের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হবে? আমি এখনো মনে করি না যে আপনার সীমা অতিক্রম হয়েছে, মনে করি না। বিরোধী দলের কাজ তো সরকার সমালোচনা করাই। তো এবারে একটু সমস্যা যেটা হচ্ছে, এখন যারা বিরোধী দলে আছেন তারা এর আগে কখনো বিরোধী দলের ভূমিকা পালন করেননি, অথবা তাদের পার্লামেন্টারি এক্সপেরিয়েন্স খুবই নেই বললে চলে, 2-1 ব্যতিক্রম ছাড়া। তো ফলে পার্লামেন্টে এটা একটা অপোজিশন রোল থাকবে, সরকারের সমালোচনা করবে, বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করবে, কর্মসূচির সমালোচনা করবে, করতেই তো পারে, কেন করবে না? আপনি তো ঠিক গত 15 বছর 15.5 বছর মানে আওয়ামী শাসনামলের মতো এরকম আপনি একটা ফেক অপোজিশন চান না। মানে আমি যদি বিএনপির কথা বলি, নিশ্চয়ই আমরা একটা গৃহপালিত, পোষ্য, অনুগত একটা মেকি বিরোধী দল চাই না। মানে নাম সেই ধরনের মতো, যে একটা ছোটবেলা কবিতা পড়তাম না বাবুরাম সাপুরে, সেই সাপ করে না কো ফোসফাস, যেই সাপ করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস।
সেই সাপ জানতো গোটা দই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। মনে আছে? আপনারা বোধহয় পড়েন নাই। জি জি বলেছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে কি, আমরা তো এরকম মানে ওই ধরনের আপনার মানে ফসফাস করবে না, হ্যাঁ, অথচ সাপটা জ্যান্ত থাকবে, এরকম সাপ চাই না। আমরা যেটা চাই যে বিরোধী দল কার্যকরভাবে পার্লামেন্টে ভূমিকা রাখবে, সঙ্গত ভূমিকা রাখবে, এবং পার্লামেন্টটার সমস্ত রাজনৈতিক কর্মসূচি সরকারের বিষয়গুলো একটা প্রাণকেন্দ্র থাকবে। এটা যেন এটা মানে গালমন্দের পার্লামেন্ট না হয়, কথায় কথায় আপনার মানে দেখে নেওয়ার মতো ব্যাপার যাতে না থাকে। বিরোধী দল যারা থাকবেন তাদের পার্লামেন্টের ভেতরে থেকেই সরকারের সমালোচনাটা করতে হবে, সব মানে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। গঠনমূলক সমালোচনা। না, আমি বলছি যে সরকারকে জবাবদিহিতার মধ্যে মানে রাখতে হবে। আপনার মানে সেটাই রাখতে মানে হবে গঠনমূলক পার্লামেন্টের সমালোচনা ভেতরে হলেই থেকে। জবাবদিহিতা আসবে। হ্যাঁ, কিন্তু তা না করে যদি এটাকে যদি রাজপথের উত্তাপে ছড়িয়ে দেওয়ার কোনো বাসনা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আলটিমেটলি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, মানে পার্লামেন্টের সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা এই ইতিমধ্যেই হুঙ্কার ঠুঙ্কার দিচ্ছেন তারা নিজেরও ক্ষতিগ্রস্ত হবেন, আমি যদি এইভাবে বলি। তো সুতরাং ওই দিকে বোধহয় মানে আমার ধারণা যে তারা ওদিকে হাঁটবেন না, তারা গঠনমূলক ভূমিকায় পালন করবেন, মানে আমরা গণতান্ত্রিক বিশ্বে মানে বিরোধী দলের যে ভূমিকা দেখি সেইভাবে। আচ্ছা, তো আমি সংবাদপত্রের রোলটা নিয়ে আমি মানে সৌরভ ভাই খুবই চমৎকার কথা বলেছেন, এবং আজকে আমি তার কাছে একটা আইডিয়াও পেলাম, কারণ আমি নিজেও তো সংবাদপত্রের লোক, ছাত্রজীবন সেই যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি পত্রিকার সম্পাদক হয়েছি। সেই হিসেবে আমার পত্রিকার সম্পাদকের বয়স কত জানেন সৌরভ ভাই? 45 বছর। 45। 81-এ I got the declaration of a weekly newspaper, 1981। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাহাদত বরণের মাস দুয়েক আগে আমাকে একটা পত্রিকা প্রকাশের ডিক্লারেশন দিয়েছিলেন। তো তখন ডিক্লারেশন পাওয়াটা খুব সহজ ব্যাপার ছিল না। 75 সালে সমস্ত পত্রিকা যখন নিষিদ্ধ হলো, তারপরে একটা একটা করে পত্রিকার প্রকাশন অনুমোদন পেল বা নতুন পত্রিকা পেল, খুবই মানে একটা পত্রিকার ডিক্লারেশন পাওয়া মানে একটা বিরাট ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো যেটা বলছিলাম, আমি একটা চমৎকার আইডিয়া পেলাম যে মানে যারা মিডিয়া ম্যানেজমেন্টে যারা আছেন, সংবাদপত্রের মালিক পক্ষ বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তারা তাদের সাংবাদিকদেরকে, এই সাংবাদিকরা যাতে আপনার এই ধরনের ব্র্যান্ডেড না হয়, তাতে তারা যেটা করতে পারেন মাঝে মধ্যে, যেমন আপনার সরকারের কর্মকর্তাদেরকে কমার্স মিনিস্ট্রি টু ইনফরমেশন থেকে অমুক জায়গায় নানা জায়গায় পাঠায় না, তেমনি আমার মনে মানে এটা করা যেতে পারে, তাতে করে যে এই যে বদনাম হয়েছে আমাদের সাংবাদিকদের, সেটা কিছুটা রোধ হতে পারতে পারে। তার সবচেয়ে বড় সংকট যেটা হলো যে এখন যে কর্পোরেট পুঁজির কাছে মিডিয়া চলে গিয়েছে, একটা বাংলা ভাষায় ব্যবসায়ীদের কাছে মিডিয়া চলে, যারা নিজেরা অনেকে ট্যাক্স ফাঁকি দেয়, যারা নিজেরা আপনার মানে নিজেদের প্রতিষ্ঠানের গভর্নেন্স মেনটেন করেন না, অথচ পত্রিকা অথবা টিভি চ্যানেল খুলে সরকারকে যখন নসিহত করেন অথবা রাজনীতিকদেরকে যখন নসিহত করেন, এটা মোটেই অ্যাপ্রোপ্রিয়েট না। এখন আপনি দেখবেন, আপনি ইন্ডিয়ার দিকে তাকান, আমি মাঝে মধ্যে চেষ্টা করি দেখার জন্য, আমি আমেরিকা বা যুক্তরাজ্যের দিকে নাই বা গেলাম, আপনি কি দেখেছেন কখনো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে অথবা তাদের রেসপেক্টিভ মিনিস্ট্রিতে, ওরা তো মিনিস্ট্রি বলে, ওরা বলে ডিপার্টমেন্ট অফ কমার্স, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্টেট বলে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে কি আপনি দেখেছেন যে পররাষ্ট্রমন্ত্রীর টেবিলের সামনে বা অর্থমন্ত্রীর টেবিলের সামনে বা স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলের সামনে এক গাদা কি বলে, আপনারা কি বলেন এটাকে, কি বলে যেটা, কি বুম বলে, এক গাদা বুম ঠুম থাকে, মন্ত্রী চেয়ারের পিছনে দাঁড়িয়ে এরকম সাক্ষাৎকার নিচ্ছে, কথা নিচ্ছে, ভয়েস নিচ্ছে, এই ধরনের মানে জটলা টাইপের সাংবাদিকতা দেখেন নাকি? আমাদের তো সৌরভ ভাই যদি ভুল না করি, আমাদের তো এখন মনে হয় মিনিস্ট্রি ওয়াইজ সাংবাদিকদের বিভিন্ন ফোরাম আছে, অর্থনীতিবিদ কভার করছে, স্বরাষ্ট্রবিদ কভার করছে, এরকম। আমি আসছি, এটা বাংলাদেশ ছাড়া এরকম সচিবালয় সাংবাদিক ফোরাম, তারপরে কি বলে অর্থনীতি সাংবাদিক ফোরাম, মানে করাপশন সাংবাদিক ফোরাম, ওই যে দুদক সাংবাদিক ফোরাম, যে নানা জাতীয় ফোরাম আছে, এগুলো নিরুৎসাহিত করা দরকার, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। আর ব্যবসায়ীরা যারা মিডিয়া চালান, সেটা পত্রিকা চালান, পূর্বের সময় বলেন বা মধ্যবর্তী সময় বলেন, নানান ধরনের যে পত্রিকা যেগুলো বের হয়, এই সমস্ত ব্যবসায়ী উদ্যোক্তারা, তারা তাদের ব্যবসায়িক স্বার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে ডেপিউট করেন, মন্ত্রীর সাথে লাগিয়ে রাখেন, দেখবেন পাম্পট্টি মেরে মন্ত্রীর সাক্ষাৎকার ছাপে,
দেখবেন সাক্ষাৎকার প্রকাশ করে মন্ত্রীদের খুব পাম্পট্টি মেরে সিঙ্গেল ডেকে নিয়ে আসে, সব পাম্পট্টি আর কিছু না। মন্ত্রী হলেই সিঙ্গেল সাক্ষাৎকার, আর মন্ত্রী না হলে ডাবল সাক্ষাৎ দেবেন। আমি আর সৌরভ ভাই মানে মানে কথা বলতে, আমি যদি মন্ত্রী দিতাম তাহলে আমার আলাদা ডাকা হইতো। ওটা একটা পাম্পট্টির একটা কারণ, মানে পাম্পটা মানে ওই মন্ত্রীর যদি কাজ টাজ থাকে, ধান্দা থাকে, বাংলা কথা হলো যদি ধান্দা ফিকির থাকে, তাহলে এই ধান্দা ফিকিরের মনোভাবে অনেক সাংবাদিকদেরকে ব্যবহার করা হয়, মালিক পক্ষ করে। এই জায়গা থেকে বের না হয়ে আসলে, যে আজকে কিছু কিছু কথিত সাংবাদিকদের আমরা দেখিনি, হোয়াট ওয়াজ দেয়ার রোল, এদের রোলটা কি ছিল, ছিল তো এটা কি সাংবাদিকতা ছিল নাকি? এগুলো করে নাকি কেউ? এগুলো যদি না করতো তাহলে কি আজকে মানে আপনার এই পরিস্থিতি হয় নাকি? একটা আমি তো দীর্ঘদিন যাব সাংবাদিকতা করলাম, মানে 10 লক্ষ 12 লক্ষ টাকা হিসেবে তো করতে পারি না। তো এই কিছুদিন সাংবাদিকতা করে জ্যেষ্ঠ সাংবাদিক, চাকরি না থাকলে সিনিয়র সাংবাদিক হয়ে যায়, এর কোনো কথা নাকি? দেখবেন যে অনেকে আছে লেখে যে সিনিয়র সাংবাদিক, চাকরি নেই, কোনো কাজ, কোনো জায়গায় লেখেন না, 10 বছর 20 বছর কোনো জায়গায় লেখেন না, কোনো জায়গায় জরুরি হয়তো কোনো সময় একসময় কাজ করেছেন, লেখা থেকে লেখেন সিনিয়র সাংবাদিক, আপনারও ডেকে নিয়ে আসেন। কোটি কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায়, কি করে সম্ভব রে ভাই? কি করে সম্ভব? সম্পাদকেও তো মানে কোটি কোটি টাকার চিন্তা করতে পারি নেই। তাহলে এই যে কথিত বেকার সিনিয়র সাংবাদিক কোনো প্রতিষ্ঠানে নাই, কয়েক কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায়, আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি থাকে না, ওয়াই? এগুলো হচ্ছে, এটার জন্য কি এগুলো হচ্ছে সাংবাদিকরা বা ব্যবসায়ী দায়ী? রাজনীতিবিদদের কি কোনো ভূমিকা নেই? আমি আপনাকে বলি, এটা হচ্ছে যে ওই যে সিস্টেমের একটা ত্রুটি তো আছে, দায়িত্ব আছে। যেমন যদি সরকারটা যদি অনির্বাচিত হয়, সরকারটা যদি জনগণের কাছে জবাবদিহি না করতে হয়, সরকারটা যদি মনে করে পরে নির্বাচনে আর ভোট করে পাশ করা সম্ভব না, তখন তাকে কি করতে হবে? তাকে তখন তার ওই পুলিশ কবজায় নিতে হবে, বেনজিরের মতো। বেনজিরকে একটা জানোয়ারে পরিণত করতে হবে। বেনজির আবার কি করবে? আবার অনেকগুলো জানোয়ার তৈরি করবে তার প্রতিষ্ঠানে, মানে পুলিশে। আর্মির মধ্যে এরকম একজন জানোয়ার হয়ে উঠবে, সেই জানোয়ার আবার তার কর্মকাণ্ড তৈরি করার জন্য আরো কয়েকটা জানোয়ার তৈরি করবে, আয়না ঘর বানাবে। অর্থাৎ আইনের শাসন না থাকলে আইনের শাসন না থাকলে, আইনের শাসন না, সরকার যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হয়, সরকার যদি জনগণ মানে জবাবদিহি না করে, এবং সরকার যদি পরবর্তী নির্বাচনে জনগণের ভোটে পাশ করে আসার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, অপশাসন থেকে এই দুর্বৃত্তায়ন তৈরি হবে। যে কোনো ভাবে তাকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকতে হলে তাকে আব্দুল আজিজ বানাইতে হবে আর্মিতে, ক্ষমতায় থাকার জন্য তাকে বেনজির বানাইতে হবে, ক্ষমতায় থাকার জন্য ওই যে জিয়াউল হাসান বানাইতে হবে, আয়নাঘর বানাইতে হবে, নানান কিছু বানাইতে হবে। তারপর সচিবগুলো দুর্নীতিগ্রস্ত হবে, ছাগল কাণ্ড মতিউর রহমান তৈরি হইতে হবে, ব্যবস্থা নিতে পারবেন না, দুর্বৃত্তপনা সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, প্রতিষ্ঠান ভেঙে পড়বে সমস্ত। এটার কোন সরকার, এটা মাফিয়া হয়ে যায়। এই যে একটু কয়েকটা সেকেন্ড বলি আর একটু, এই যে কথায় কথায় আমাদের দেশের লোকরা এখন শেখ হাসিনা সরকারকে মানে ইয়ে বলে, কি বলে, ফ্যাসিস্ট সরকার বলে। এটা তো খুব কম কম বলা। ফ্যাসিস্ট তো হিটলারও ছিল, কিন্তু হিটলার কি দেশের সম্পদ পাচার করে দিয়েছে নাকি? হিটলার কি দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে? হিটলার কি নিজের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আরেক দেশের সাথে চুক্তি করেছে নাকি? মুসোলিনি ফ্যাসিস্ট ছিল, মুসোলিনি কি নিজের দেশের সম্পদ মানে পাঠায় জার্মানির কাছে নিজের ফ্যাসিস্ট সরকার? ওটা ফ্যাসিস্ট ছিল না, ওটা ছিল মাফিয়া সরকার। আমরা দেখেছি দুদিন আগে পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করেছে। এর আগেও গত ফেব্রুয়ারিতে হাদি হত্যা মামলার আসামি ফয়সালও ভারতে গ্রেফতার হয়েছে। এখন সরকার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মাসখানেকের মধ্যে তাকে ফেরানোর যে প্রক্রিয়া সেটা শুরু হবে, দুবাইয়ের সাথে যোগাযোগ শুরু করবে। একজন পলাতক আসামিকে গ্রেফতার হয়েছে এবং বর্তমানে দুর্নীতি 6টি মামলার তদন্তও চলছে। এরপর অনেকেই বলছে যে এই গ্রেফতার পর্যন্তই বিগত দিনে দেখা যায় গ্রেফতার পর্যন্তই থাকে, কিন্তু আনার ব্যাপারটি অনেক লেন্দি হয় এবং পরে জিনিসগুলো ধামাচাপা পড়ে যায়। এই বিষয়টিকে বর্তমান সরকার কিভাবে দেখবে? ধামাচাপা পড়ার বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনার একটা কম্পালশন আছে 30 ডেজের মধ্যে। 30 ডেজের মধ্যে আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের দেশের তরফ থেকে সরকার তাকে ফেরত আনার জন্য মানে প্রসিডিউরগুলো শেষ করতে হবে 30 ডেজের মধ্যে। কিন্তু গ্রেফতারের রাইট, গ্রেপ্তার তো তিনি হয়ে আছেন ওই দেশে, তাকে ফেরত আনার জন্য মানে বাংলাদেশে তাকে যাতে বিচারের সম্মুখীন করা যায়, মানে তাকে বা এই জাতীয় আসামিদেরকে করা যায়, সেটার জন্য একটা আইনি বিধান আছে।
এবং সেটা 30 দিনের মধ্যে আপনার কাগজপত্র কমপ্লিট করা। ওখানে একটা বাড়তি সমস্যা যেটা আছে মানে আরব আমিরাতের সাথে, সেটা হচ্ছে যে অন্য দেশ হলে শুধুমাত্র আমরা ইংরেজিতে করতে পারতাম, এবং ইতিমধ্যে তাদের অপরাধগুলো বিভিন্ন ইংরেজি পত্রিকা ছাপা হয়েছে, ওটা একটা বড় সাপোর্ট ছিল। কিন্তু এখান থেকে একটা বাড়তি কাজও করতে হবে, সেটা হচ্ছে অল ডকুমেন্টসটাকে আবার আরবিতে মানে ইয়ে করতে হবে, ট্রান্সলেট করতে হবে উপযুক্তভাবে। আচ্ছা, তো সেগুলো আমি মনে করি যে সেটা হচ্ছে সরকারের তরফে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টই প্রসিডিউরটা শুরু করে গিয়েছিলেন। তো এখন এই সরকারকে এটাকে এক্সপেডাইট করার জন্য 30 দিনের মধ্যে কাগজপত্র কমপ্লিট করে আপনার মানে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করতে হবে। ওদের নিজেদের একটা আইন আছে 2006 সালের, ওদের নিজেদের একটা আইন আছে। সেই আইনের মানে 39 নম্বর ধারায় তারা আমাদেরকে ফেরত দিতে পারেন। এটা গেল এক। আমাদের দেশের আবার 2014 সালের আইন আছে। সে আইনের 2014 সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের দুটো এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট অন আপনার আপনার সেন্টেন্সড আপনার প্রিজনার্স, এরকম একটা আছে, মানে যারা সাজাপ্রাপ্ত থাকবেন তাদের ফেরত আনার ব্যাপার থাকবে। আরেকটা এগ্রিমেন্ট অন সিকিউরিটি কোঅপারেশন, দুটো এগ্রিমেন্ট সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের আছে। সুতরাং ওই দুটো ধারাতেও আমরা আনতে পারি। আবার আমাদের দেশের আইন অনুযায়ী বাংলাদেশের অনেক আইন, এক্সট্রাডিশন ট্রিটির যে আমাদের যে একটা আইন আছে, ওই আইনটির আপনার সেকশন 4-এ আপনার এইটা বলা আছে যে কিভাবে আমরা অন্য দেশের কাছ থেকে আসামি আনতে পারি। সুতরাং আইন আছে, আইন যে না, কেউ বলেন যে না দুবাইয়ের সাথে তো আমাদের নাই, প্রত্যর্পণ চুক্তি নাই, সুতরাং আনাটা ডিফিকাল্ট হবে, এটা ঠিক না। আমি জন্য ক্যাটেগরিক্যাল বললাম ওই আইনের সেকশন 4 অনুযায়ী আমরা আনতে পারি। আনার জন্য যে কাজটা করতে হবে, ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, ওখানে খুব ডেডিকেটেড একটা সেল করতে হবে। ইন্টারপোলে তো বেনজির আমরা এই পর্যন্ত বোধহয় 52 জনকে আনার ব্যাপারে অলরেডি রেড নোটিশ সার্ভড। জি, 52 জন পর নোটিশ সার্ভ হয়ে আছে। এখন এটাকে ফলো আপ করার জন্য কবে কে গ্রেপ্তার হবেন তারপরে কাজ শুরু করব সেটা নয়। ওই যেমন যে আপনার আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের যেমন পেপার বুক বলে একটা ব্যাপার থাকে না, পেপার বুক তৈরি করে। আমি মনে করি যাদের জন্য ইন্টারপোলে যাদের জন্য রেড নোটিশের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, আবেদন করেছি, তাদের প্রত্যেকের বেলায় আমাদের একটা প্রস্তুতি পর্ব থাকা উচিত, অর্থাৎ একটা পেপার বুক টাইপের করা উচিত। অর্থাৎ যেই দেশে যেই ধরা পড়ুক না কেন, যাতে করে আমরা এটাকে এক্সপার্ডাইট করতে পারি, সেজন্য আগে থেকে কাগজপত্রগুলো তৈরি করে রাখা। ইতিমধ্যে একজন বেনজিরের ব্যাপারটা হয়েছে। তো বেনজিরের ব্যাপারটা এটাকে এক্সপার্ডাইট করতে হবে যেটা, সেটা হচ্ছে যে আপনার ফরেন মিনিস্ট্রি আর একটা দেশের সাথে যোগাযোগ করবে, হোম মিনিস্ট্রি তার অপরাধগুলো ইয়ে করবে, ফিনান্স মিনিস্ট্রি সে যে অর্থনৈতিক দুর্নীতিগুলো করেছে, অর্থাৎ যাবতীয় যে সমস্ত রেসপেক্টিভ মিনিস্ট্রি ডিপার্টমেন্ট যারা মানে এই অপরাধগুলোর মানে প্রমাণ করতে সক্ষম হবেন, তাদের সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনার একটা সেল করা, মানে আমি একটা ডেডিকেটেড, আমি বলছি সরকারের তরফে একটা মানে আপনার ডেডিকেটেড সেল তৈরি করবেন। সেখানে কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন যারা ডেডিকেটেডলি কাজগুলি করবেন, যাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা, অমুক জায়গায় পাঠানো এগুলো করানো যাবে না। একেবারেই বিশেষায়িতভাবে তাদেরকে এখানে তৈরি করতে হবে। কারণ এই অপরাধগুলো তো শুধুমাত্র 52 জন করেনি, এই অপরাধগুলো অসংখ্য মানুষ করেছে। সেটাই, এটার মাধ্যমে তো একটা নজির স্থাপন করতে পারবে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে, এবং এটা করা সম্ভব। এবং এটা কিন্তু বর্তমান সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জও। যদি আমরা বেনজিরকে যদি আমরা ফেরত নিয়ে আসতে পারি, ফেরত আনা যাবে এই কারণে 2014 সালে সম্ভবত নরসিংদী জেলাতে 2 জন মানুষকে, ওখানে একজন মানে একটা হত্যাকাণ্ডের ব্যাপার, ওখানকার যে উপজেলা চেয়ারম্যান ছিলেন তাকে এবং আরেকজনকে, এই 2 জনকে কিন্তু ফেরত আনা সম্ভব হয়েছিল। তো সুতরাং বাংলাদেশে কিন্তু মানে একটা সাকসেস স্টোরি আছে এই কাজগুলো হ্যান্ডেল করার ব্যাপারে। তো এখন শুধুমাত্র লাগবে খুবই ডেডিকেশন, লাগবে প্রচণ্ড এফোর্ট, এবং এটার জন্য একটা কোঅর্ডিনেশন, মানে কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে। সেটার জন্য আমার ধারণা সরকারের রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তারা কাজ করছেন, এবং এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, এবং কোনোভাবেই যেন মানে আপনার আইনের কোনো ফাঁক দিয়েও, যে আপনি যেটা বললেন ধামা চাপা পড়ে তো যাবে না। বিষয়টা হচ্ছে ওখানে আটক আছেন একটা পর্যায়ে, যাতে মানে নিষ্কৃতি যাতে পেয়ে না যায়। ফলে এই সমস্ত দুর্বৃত্তগুলো কি বলবে, তাদের লোকেরা বলবে কি আসলে কিছু পাওয়া যায় না, সেজন্য উনি সারা পেয়ে গেছেন। বিষয়টা তা না,
বিষয়টা হচ্ছে যে আমি মানে আইনি প্রস্তুতির অভাবে মানে মানে আসামিকে আনতে পারছি না বা পারিনি, সেটা একটা জিনিস। কিন্তু সে প্রস্তুতির ঘাটতি যাতে না থাকে সেই ব্যাপারে এখন থেকে খুবই সতর্ক থাকতে হবে। আমি আশা করি, আমি ধারণা করছি যে মানে সরকারের রেসপেক্টিভ মিনিস্ট্রি, মিনিস্টার এবং অন্যান্য যারা দায়িত্বশীল আছেন তারা বোধহয় আমি যেইভাবে কথা বলছি হয়তো এর চেয়ে আর উন্নত চিন্তা ভাবনাও তারা তারা করছেন আমার ধারণা। আমি তো একজন নগণ্য মানুষ, তারা হয়তো আরো বেটার ওয়েতে চিন্তা করছেন। সৌরভ ভাই, একটি ভিন্ন প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। আমরা জানি আগামী 21 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন দায়িত্ব নেওয়ার পর। মালয়েশিয়াতে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম তার বিদেশ সফর। আমাদের যে বিষয়টি হচ্ছে শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারটা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করেছে, কারণ মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারটা কখনো খুব ওপেন হচ্ছে, কখনো আবার সেখানে ব্যত্যয় হচ্ছে। এবং আমাদের যে মিডল ইস্টের যে শ্রমবাজারটা ছিল সেটা তো সাময়িক যুদ্ধের কারণে বেশ একটা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছিল। এই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার যে ইনিশিয়েটিভটা নিয়েছে, তারপর সাথে চায়নার একটা প্রপোজাল রয়েছে। গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভটাকে কীভাবে দেখছেন? অর্থাৎ মালয়েশিয়ামুখী এটাকে গত 1.5 বছর ইন্টারিম গভর্নমেন্টও খুব প্যাট্রোনাইজ করেছিল, বর্তমান গভর্নমেন্টও শুরু থেকে চেষ্টা করছে। অভিবাসন যেহেতু আমাদের অর্থনীতির উপর রেমিটেন্সের বিষয়ে একটা প্রভাব থাকে, বিষয়টিকে কীভাবে দেখছেন? না, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি নিয়ে অনেক অঘটন ঘটেছে, অনেক দুর্নীতি হয়েছে। বিগত সরকারের অনেক মন্ত্রী এমপি এর সাথে জড়িত ছিলেন। জি। এবং আবার মালয়েশিয়ারও একটা চক্র জড়িত, যে কারণে এই জনশক্তির ব্যাপারে দুর্নীতিটা দুই পক্ষেই হয়। এবং দুই পক্ষের মধ্যে যখন হয়তো কোনো পক্ষ এটা সামাল দিতে পারে না, তখন বন্ধ করে দেয়। তা মালয়েশিয়া অনেকবার কিন্তু এই আমাদের এখান থেকে জনশক্তি নেওয়া বন্ধ করেছে। 8 সালে বন্ধ হয়েছিল, 16তে চালু, আবার 18 সালে বন্ধ, 22-এ নতুনভাবে চালু। মানে এখন 22 সালে যে চালু হলো, জি, তখন যেটা হলো, এখানে যারা এই জনশক্তি রপ্তানি করতেন তাদের টাকা পয়সা জমা নিয়েছেন, কিন্তু তাদের ব্যর্থতার কারণেই অনেকে যেতে পারেননি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবেন, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও আসছিলেন সংক্ষিপ্ত সময়ের জন্য, কিন্তু সেটা আমরা কোনো ফলাফল এখনো পাইনি। মানে সেটা তারা যে যেতে পারবে, প্রথম হচ্ছে বকেয়া একটা আছে যে কয়েক হাজার লোক তারা টাকা পয়সা জমা দিয়েও যেতে পারেননি, যারা তাদের ওখানে চাকরি পেয়েছিলেন বা তাদেরকে নির্বাচিত করা হয়েছিল। আর হচ্ছে যে নতুন বাজার খোঁজা, কারণ প্রতি বছর আমাদের 23 থেকে 25 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে, মানে তারা শ্রম শক্তির উপযুক্ত সদস্য হন, কিন্তু তাদের জন্য কাজ নেই, দেশের ভেতরে নাই, বাইরে নেই। আমরা তো দেশের ভিতরে বিনিয়োগ, সরকার উদ্যোগ নিয়েছে যে বিনিয়োগ বাড়বে এবং সময় লাগবে, এবং 1 বছরে যদি 1 কোটি লোকেরও কর্মসংস্থানের কথা বলেছে, সেটা সম্ভব হবে কিনা। সরকারি চাকরি দিয়ে কিন্তু এই যে বেকারত্ব, এটা দূর করা কোনোভাবেই সম্ভব না। বরং সরকারের এক্ষেত্রে নিরুৎসাহিত করে বেসরকারি খাতকে যাতে শক্তিশালী করা যায়, এবং বিনিয়োগ বাড়লে শিল্প কারখানা হবে, শিল্প কারখানা হলে কর্মসংস্থান হবে। এখন মালয়েশিয়া অন্য বাজারগুলো মধ্যপ্রাচ্যের সংকট সত্ত্বেও খুব বড় ধরনের সমস্যা হয়নি এই এখন পর্যন্ত। আর যদি চুক্তি হয়ে যায়, আশা করি যে মধ্যপ্রাচ্যে একটা স্বস্তি থাকবে। অন্য ইউরোপের অনেক দেশে কিন্তু বাংলাদেশি শ্রমিকদের চাহিদা আছে, জাপানে আছে, যেটি এই সরকারের সে 3য় ভাষা শেখার গুরুত্ব দিয়েছেন। তো এটা সবাই শিখতে হবে না, যারা আগ্রহী এবং যারা বাইরে যেতে চান। তো এখন রাশিয়ান ভাষা শিখে তো জাপানে যাওয়া যাবে না, জাপানি ভাষা শিখে রাশিয়ায় যাওয়া যাবে না, আবার সব ভাষা কারো পক্ষে শেখাও সম্ভব না। প্রথমত হচ্ছে যে আমাদের শিক্ষাটা পরিকল্পিত হওয়া উচিত। আমাদের দেশের চাহিদা কি চাহিদা আছে, বাইরে কি আমরা করতে পারি, রপ্তানি করতে পারি, সবটা মিলে। কারণ এখনো পর্যন্ত প্রবাসী আয় হচ্ছে একমাত্র ইতিবাচক সূচক।
যে আর সবগুলোই কিন্তু ঝড়ো হওয়ার মধ্যে আছে, কখনো বাড়ে কখনো কমে, এবং গত কয়েক মাসে কিন্তু গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু এটি অর্থনীতি খুব সুখবর নেই। তো সার্বিকভাবে আর মালয়েশিয়া যাওয়াটা এটা জনপরিসরে যে আলোচনা আছে রাজনৈতিক পরিসরে, প্রধানমন্ত্রী চীন ভারত এটা এড়ানোর জন্যই প্রথম মালয়েশিয়া যাচ্ছেন, এটা হচ্ছে জনপরিসরে আলোচনা। তো সেটা সত্য মিথ্যা জানি না, কিন্তু হঠাৎ এই কৌশল নিলেও তো এটা দোষের কিছু নয়। যে কারণ আবার যদি এমন হয় যে মালয়েশিয়া গেলেন, তারপর চীন গেলেন, তারপর ভারত গেলেন, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ মানে কি, বা সবার সাথে বন্ধুত্ব মানে আমি তো কারোর সাথে বৈরিতা করব না। সেক্ষেত্রে আমার জাতীয় স্বার্থ একটা হলো জনশক্তি, দ্বিতীয় হচ্ছে যে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে কার সহায়তা পাবো, তৃতীয় হচ্ছে যে এখানে বিনিয়োগ কারা বাড়াবে বা কারা করবে, এবং সেই বিনিয়োগের পরিবেশ মানে শুধু অবকাঠামো না, অবকাঠামো একটা বিষয়, রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি। আপনি রাস্তায় হরতাল অবরোধ বিক্ষোভ চলতে থাকলে মানুষ আসবে না, সেটা রাজনৈতিক কারণে হোক অরাজনৈতিক কারণে হোক। আরেকটি যেটা যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা কমানো যায়, আমরা অনেস্ট অফ সার্ভিসের কথা বহু বছর ধরে শুনেছি, আওয়ামী লীগ আমলে শুনেছি, তার আগে বিএনপির সময় শুনেছি, অন্তর্বর্তী সরকারের সময় তো শুনেছি, কিন্তু সত্যিকারভাবে অনেস্ট অফ সার্ভিসটা যদি চালু করতে পারে একজন বিদেশি বিনিয়োগকারী বিমানবন্দর থেকে শুরু করে তার অনুমোদন পাওয়া এর কোনো রকম হয়রানির শিকার না হয়, এই ধরনের পরিবেশ হলে তো বিনিয়োগও আসবে, আমরা প্রধানমন্ত্রীর সফরও সফল হবে। ইতিমধ্যে আজকে একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পটা পাশ হয়েছে, অর্থাৎ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকার কাজ করছে। এর সাথে যে বিষয়টি আমি এখন আসাদুজ্জামান রিপন আপনার সাথে কথা বলতে যাচ্ছি, যে আজকেও হয়েছে, বিগত কদিন ধরে আমরা দেখছি সীমান্তে ভারতীয় পুশিনের বিষয়টি। আজকেও একজন যুবক অবস্থান করছে, আমরা সন্ধ্যা পর্যন্ত দেখছিলাম, যিনি এখনও জিরো লাইনের মধ্যে উনি আছেন, কিন্তু বিজিবি এবং বিএসএফ কেউ ডিসিশন নিচ্ছে না। এই বিষয়টা আসলে বাংলাদেশ তো ইতিমধ্যে 13 থেকে 14টা লেটার দিল, স্টেট মিনিস্টার বলেছিলেন, ফরেন মিনিস্ট্রি স্টেট মিনিস্টার। আসলে এই ধরনের এটা কি শুধুই পুশিনের মধ্যে থাকছে, নাকি রাজনৈতিক একটা চাপ দীর্ঘদিন ধরে এটা দিতেই থাকবে? মানে ভারতের মোটোটা কি রকম মনে হচ্ছে? এটা তো কন্টিনিউয়াস 7 দিন, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো খুবই স্পষ্ট, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তাদের তরফ থেকে, তাদের তরফ থেকে যেটা শুরুতে পত্রপত্রিকায় কথা হচ্ছিল, তারপরে তাদের ফরেন মিনিস্ট্রির স্পোক্সপারসন তিনিও বলছিলেন যে ভারত একটা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে, নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী। এটা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী হবেন, কমফোর্টেবল হবেন, এটাই তো স্বাভাবিক। সেটা ইলেকশন আগে বলেছেন, হ্যাঁ, কমফোর্টেবল হবেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা ভারতের বেলায় সেটা দেখিনি। আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে বিগত 15 বছর সময় বাংলাদেশে অনির্বাচিত সরকার ছিল, রাতের সরকার ছিল, রাতের ভোট, একদিন আগের ভোট, তথাকথিত ভোটের মধ্য দিয়ে একটা মঞ্চস্থ করেছে নির্বাচনের, এই জাতীয় সরকারও তো ছিল। তাদের সাথে বরং ভারত অনেকটা কমফোর্টেবল ছিল, তাদের সাথে কাজ করেছে। তো যাই হোক, 5ই আগস্টে আমি 2024 সালে বাংলাদেশে যে একটা মহান গণ অভ্যুত্থান হলো, আমি এই শব্দটা আজকে নতুনভাবে উচ্চারণ করলাম। যখন আমরা গণ অভ্যুত্থানটাকে অনেকেই ভুলে যেতে চাচ্ছি, চেতনাটা ভুলে যেতে চাচ্ছি, তখন আমি ঠিক এমনি একটি সময়ে আমি 24 সালের আপনার জুলাই অভ্যুত্থানটাকে আমি একটা মহান অভ্যুত্থান বলি, আমি এটাকে বলতে চাই। তো যাই হোক, তো এর মধ্যে একটা সরকারের পরিবর্তন বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের জনগণ একটা অনির্বাচিত সরকারকে, শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে, সোজা কথা, এবং তিনি পালাতে বাধ্য হয়েছেন। তো ওই সময়টিতে আমাদের তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার সাথে ভারতের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না, নানাভাবেই একটা তিক্ততা যাচ্ছিল। এবং আমি অ্যাট দ্য সেম টাইম মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার, পার্টিকুলার প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি যথেষ্ট বাংলাদেশের মর্যাদাকে আফোর্ড করেই তিনি যেভাবে চোখে চোখ রেখে কথা বলেছেন সেভাবেই কথা বলেছেন।
ভারতের জন্য এটা নিঃসন্দেহে খুব অস্বস্তিকর ছিল। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে তারা একটা উত্তরণ চাচ্ছিলেন এবং তারা ধারণা করছেন এটা নির্বাচিত সরকার আসলে তাদের সাথে আবার নতুন করে একটা সংলাপ করে সম্পর্ক স্বাভাবিক করবেন এবং সেটা একটা সূচনা আমরা দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক প্রকাশ করার জন্য তাদের পররাষ্ট্রমন্ত্রী আসলেন। ইট ওয়াজ এ গুড জেস্টার আই মাস্ট সে। সরকার গঠন করার সময় তাদের মানে ডেপুটি স্পিকারই তো বোধহয়, ডেপুটি স্পিকার আসলেন, আর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এসেছিলেন, বোধহয় ফরেন সেক্রেটারি এসেছিলেন, রাইট, এক্স্যাক্টলি। তো এগুলো সবই গুড জেস্টার। তো এখন একটা নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, সেই সরকারটি আসার পর থেকেই যদি আপনার সীমান্ত এলাকা প্রতিদিন যদি আপনার পুশিনের অ্যাটেম্প্ট থাকে, আমি তো বলবো যে দিস ইজ অ্যান অ্যাটেম্প্ট, এই অ্যাটেম্প্টটা আপনার প্রতিহত করার জন্য আমাদের সীমান্ত রক্ষী, এটা হঠাৎ করে বেড়ে গেল আবার পশ্চিমবঙ্গ ইলেকশনের পর থেকে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গে যারা জিতলেন, এক্সকিউজ মি, যারা জিতলেন তারা তো মানে ভারতের কেন্দ্রীয় সরকারেরই আপনার মানে অনুগামী, তারাই তো। সুতরাং তারা তাদের এটা, আমি এটা বলবো না যে একটা রাজ্য সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারা এই কথাগুলো বলেছেন, এগুলো সবই ইলেকট্রাল কোনো রেটোরিক্স না। এটা ভারত সরকারের বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক কথাবার্তা তারা যেটা বলেন, তাদের যে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক দর্শন, সেটার ম্যানিফেস্টেশন আমাদের পার্শ্ববর্তী সীমান্তে ভারতের মানে পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে এটার প্রভাব পড়েছে। তো ঠিক আছে, তাদের আভ্যন্তরীণ বিষয়টা তাদের মধ্যে থাকুক, কিন্তু সেইটার আপনার প্রতিক্রিয়া যদি আমাদের দেশের সীমান্তে এসে পড়ে, এটা তো খুবই দুঃখজনক। যেখানে আমরা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চাই, তারাও মানে চেয়েছেন বলে তাদের বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে, কিন্তু এখন যেই কাজগুলো ঘটছে সেই কাজগুলোর মধ্যে তো এক কাইন্ড অফ ট্রাস্ট ডেফিসিট দেখি আমি। ভারতের হিন্দু পত্রিকার রিসেন্টলি 2-3 দিন আগেই তারা একটা অ্যানালাইটিক্যাল স্টোরি ছেপেছে। সেই অ্যানালিটিক্যাল স্টোরিতে সেখানে তারা বিএনপির যে সরকারটি, অর্থাৎ বর্তমান নির্বাচিত সরকারের সাথে ভারত সরকারের সম্পর্কের মধ্যে তারা ট্রাস্ট ডেফিসিট দেখছেন বলে ওটার কন্টেন্টের মধ্যে এই নির্যাস কথাটা এটাই এসেছে। তো আমাদের কথা হচ্ছে কি, আমাদের তরফ থেকে তো আমরা কোনো ট্রাস্ট ডেফিসিট হওয়ার মতো কোনো মানে কারণ ঘটেনি, মানে অ্যাজ বাংলাদেশের তরফ থেকে। আপনি শুধু দেখবেন যে আপনি শুধু পুশিনের কথাটা আপনি কেন দেখবেন? আপনি কি দেখতে পেলেন না যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তার যে পোর্টফোলিওটার মধ্যে রয়েছে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, নীতি এবং কৌশল। তো মাননীয় প্রধানমন্ত্রী নীতি এবং কৌশল বিষয়ক উপদেষ্টা, যিনি মানে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তো আমি এটার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা মনে করি, তার ইনিশিয়াল পজিশনটা সেটা হচ্ছে যে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। একজন ব্যক্তি যখন একটা সরকার প্রধানের যখন নীতি এবং কৌশল বিষয়ক উপদেষ্টা হন, নিঃসন্দেহে তিনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তাই না, রাষ্ট্রের সরকারের। তো তেমন একজন ব্যক্তি যখন মানে ভারত সফরে গেলেন, তার সাথে যেই আচরণটি হয়েছে সেটা তো প্রধানমন্ত্রী উপদেষ্টার মতো আচরণটা মানে তাদের তরফ থেকে আমরা পাইনি। আমি এক্স্যাক্টলি তথ্য উপদেষ্টার বক্তব্যটাকে ধার করে আমি কথাটা বললাম। তো এটা এবং এই ঘটনাটি, পুরো ঘটনাটির সময় প্রায় 2 ঘন্টার মতো সময় তিনি মানে ওদের এয়ারপোর্টে ছিলেন। পুরো সময়টাতে আমাদের হাই কমিশনার ছিলেন। আমাদের হাই কমিশনার মানে খুবই মানে দৌড়দৌড়ির মধ্যে ছিলেন, যোগাযোগের মধ্যে ছিলেন। এবং নিশ্চয়ই আমি বিশ্বাস করতে চাই যে আমাদের হাই কমিশনার ভারতীয় কর্তৃপক্ষকে, বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, বোঝাতে চেয়েছিলেন যে তিনি আর কেউ নন, তিনি একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার, তাই না? এইগুলো শোনার পরেও তার সাথে যে ট্রিটমেন্টটা করা হয়েছে, এটা আমার কাছে মনে হলো এটা করে ভারত কি মেসেজটা বাংলাদেশকে দিতে চেয়েছে। আপনি তো শুধু পুশিনের কথা আমি বলছি না, আমি বলছি যে একজন সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, যে বার্তাটি ভারতের তরফ থেকে বাংলাদেশকে দেওয়া হলো, বাংলাদেশের জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা কি অপমানিত হইনি? আমাদের কি অসম্মানের ঘটনা ঘটেনি? সেখানে ঘটেছে। এবং আমি তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই যে এর পরবর্তীতে যদিও তাকে
ওই দেশে ঢোকার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল, তিনি সেটাকে রিফিউজ করে তিনি দেশের জনগণের আত্মমর্যাদার কথা চিন্তা করে, বাংলাদেশ রাষ্ট্রের মর্যাদার কথা চিন্তা করে তিনি সেই দেশে না ঢুকে তিনি ফেরত এসেছেন। এটা এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তো পুরো ঘটনাগুলো মানে আপনি একদিক দিয়ে পুষিন, অন্যদিকে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাফেয়ার্সের অ্যাডভাইজারকে ওই দেশে যেভাবে হেনস্থা করা হলো, এই বিষয়টাকে আমার কাছে মনে হলো যে ভারত আমাদের সাথে সত্যি সত্যি মানে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আবার সম্পর্কের নতুন সূচনা চান কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে অ্যাটলিস্ট তাদের এই ঘটনাবলীর ম্যানিফেস্টেশন এটা বলে না, আমাকে বিশ্বাস করতে কষ্ট হবে নিঃসন্দেহে যে না, তারা এটা বোধহয় চাচ্ছেন না। কিন্তু এটা তাদের বুঝতে হবে যে তারা কাজটা সঠিক করছেন না, এবং যে মানুষগুলোকে তারা মানে পুশিং করার চেষ্টা করছেন, আমরা তো মানুষও, এই যে মানে যে মানবেতর ভাবে এই বিষয়টি বলছিলাম, আজকে 18 ঘন্টা ধরে ছেলেটি সেই শূন্য রেখা অবস্থান করছে, এটা তার জন্য মানবেতর, এবং মানুষ হিসেবে এটা আমাদের কাছে লজ্জার না? আমরা তো বৈশ্বিকভাবে আমরা এটা এই বিশ্বের আমরা একজন মানে অধিবাসী নাকি? এটা কি এইভাবে কি একটা মানুষের সাথে এইভাবে মানুষ ট্রিট করে? এখন যদি ভারত যদি মনে করে যে মিয়ানমারের জান্তারা যেভাবে মানে একটা মানবিক পরিস্থিতি তৈরি করে দিয়ে মানে এখানে লোকজন মানে আমাদের সীমান্তের কাছে ঠেলে দিয়েছিল এবং অপরদিকে তাদের মানে জীবন বিপন্ন করার মতন হুমকির মধ্যে রেখেছিল, তখন আমাদের প্রতি একটা আহ্বান আসলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, নানা জায়গা থেকে, যে মানবিক কারণে তোমরা লোকগুলোকে গ্রহণ করো। বাংলাদেশ তো মানবিকতা দেখাতে দেখাতে এই পর্যন্ত 20 লক্ষ লোককে আশ্রয় দিয়েছে, আর কত মানবিকতা আমাদের দেখাতে হবে? সৌরভ ভাই, এই বিষয়টি আপনার কাছে এখন শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন আমার, যে সীমান্তে পুশিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ, সাথে বাংলাদেশের নিরাপত্তা, চ্যালেঞ্জটা তো সরকারের উপর পড়ছে। এই চ্যালেঞ্জটা সরকার না, পুরো বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর, তার বাংলাদেশের জন্য সামাজিক অবস্থার উপর যে অভিঘাত তৈরি হয়েছে সেটা কিভাবে মোকাবেলা করা যাবে। আর সীমান্তে পুশিন যে ঘটনা, এটার একটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক দিক আছে, কূটনৈতিক দিক আছে, আর সামাজিক দিক আছে, মানবিক দিক আছে। এখন রাজনৈতিকভাবে অবশ্যই এভাবে কোনো দেশ আমাদের সীমান্তে মানুষ ঠেলে দিতে পারে না, এবং সেটা আমরা গ্রহণ করব না। কিন্তু যে মানুষটি আপনি বললেন যে নোম্যান্স ল্যান্ডে এত ঘন্টা আছে, 18 আওয়ার্স, হ্যাঁ 18 ঘন্টা, এর আগে দেখলাম 6 জন না 12 জন বাচ্চা সহ তারা আকুতি জানিয়েছিল, এবং পরবর্তীকালে তাদের বিএসএফ তাদের নিয়ে গেছে। এখন এটি বাংলাদেশ, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এটি শুরু থেকে, অর্থাৎ পুশব্যাক করার শুরু থেকে কথিত বাংলাদেশের পক্ষ থেকে যে কূটনৈতিক তৎপরতা দেখানো উচিত ছিল ততটা দেখানো হয়নি। অর্থাৎ এটা যে একটা সমস্যা, শুধু দ্বিপক্ষীয় সমস্যার বিষয় না, এটা মানবিক বিপর্যয়, মানবতার লাঞ্ছনা। এটাকে কীভাবেই করা, ওই মানুষটি কোন দেশের, তাহলে প্রয়োজন হলে তৃতীয় দেশকে ডাকা হোক। বাংলাদেশ তো এখন জাতিসংঘের সভাপতি, সাধারণ পরিষদের সভাপতি, তাহলে জাতিসংঘে বলা হোক, এদের চিহ্নিত করা হোক কোন দেশের। যদি তারা বাংলাদেশের না হয় অবশ্যই ভারত তাকে ফেরত নিতে, আর যদি তারা ভারতের নাগরিক না হয়, যে কোনোভাবে প্রমাণ করতে পারে যে বাংলাদেশের নাগরিক, তাহলে সেটি এই পুশব্যাক না করে কূটনৈতিকভাবে দেওয়া হয়েছে। আমরা তো এর আগে দেখেছি, যেমন বাংলাদেশের জেলেরা, ভারতের জেলেরা সমুদ্রে মাছ ধরতে ধরতে বাংলাদেশের জলসীমার ভেতরে চলে আসে, কোস্টগার্ডের হাতে তারা ধরা পড়ে, তারপর আবার কূটনৈতিকভাবে তাদের পাঠানো হয়। আবার উল্টো দিকেও হয়, বাংলাদেশের জেলেরা মাছ ধরতে ধরতে তারা ভারতীয় জলসীমায় চলে যায়, তাদের ফেরত পাঠানো হয়। এমনকি থাইল্যান্ডের জেলেদেরও কিন্তু বাংলাদেশে ফেরত দিয়েছে। মিয়ানমার তো আছেই। কিন্তু এই কূটনৈতিক তৎপরতা জোরদার করা উচিত, প্রয়োজনে মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা নেওয়া উচিত, যে এই সমস্যার সমাধান হতে হবে। মানে আমরা কতদিন আর এই সীমান্ত নিয়ে, কিছুদিন আগ পর্যন্ত এর মধ্যেও সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই পুশব্যাক
পশ্চিম চলার সময় বিএসএফ এবং বিজিবির শীর্ষ পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে দিল্লিতে, জি, কিন্তু কোনো কিন্তু এবার সমাধান জয়েন্ট হয়নি। ব্রিফিং কিন্তু হয়নি। যৌথ বিবৃতি হয় না, যৌথ ঘোষণা আসেনি, এবং যে যার অবস্থানে অনড় রয়েছে। তাহলে তো সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হবে এই মানুষগুলোর এই মানবতার লাঞ্ছনা থেকে তাদের রক্ষা করতে হবে। জি, এই বিষয়টি অবশ্য বিরোধী দল বেশ গুরুত্বের সাথে বলেছে। রিপন ভাই, আপনার কাছে জাস্ট শেষ মুহূর্তে জানতে চাবো, বিরোধী দল কিন্তু বারবারই বলছে যে সীমান্ত হত্যা পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করতে চাইছে, কিন্তু সরকার এই বিলগুলো নিচ্ছে না বা আলোচনার সুযোগ দিচ্ছে না। এই বিষয়টি কি আসলে এটা বিরোধী দল তো আমি কিন্তু এটা একমত নই, এই কারণে কারণ বিরোধী দলে আমি কখনোই আমার সৌভাগ্য হয়নি বাংলাদেশের পার্লামেন্টে যাওয়ার বা বক্তব্য রাখার। তবে আলহামদুলিল্লাহ আমি ইউরোপীয় পার্লামেন্টও বক্তব্য রেখেছি, আল্লাহ তৌফিক দান করেছিলেন। তো আমি যেটা যতদূর মানে কার্যপ্রণালী বিধি যেটা জানার চেষ্টা করেছি, তাতে করে সংসদের বিরোধী দলের নেতা তিনি যদি কোনো ইস্যুতে কথা বলতে চান তাহলে সেটা কখনোই আপনার প্রত্যাখ্যাত হয় না। সুতরাং তিনি যদি চাইতেন যে ইস্যুতে মানে তিনি কথা বলেন, আমি তো বরং বলতে চাই। উনি বলেছেন যে বিরোধী দল আলোচনা করতে চাচ্ছে, সরকারি দল বাধা মানে দিচ্ছে বলে তিনি তো অভিযোগ করেছেন আজকে। নোটিশ দিয়েছেন কিনা? নোটিশ দিলে নোটিশ অনুযায়ী ধারা অনুযায়ী আলোচনা হবে। 320 আলোচনা করতে পারেন সামগ্রিক যে কোনো ইস্যুতেই তো তিনি জাতীয় ঐক্যের প্রয়োজন এই বিষয়টি সমাধান করার জন্য। এবং সেটা আমাদের দেশের জনগণ কিন্তু সীমান্তে আমাদের সীমান্তরক্ষী বিজিবির পাশে দাঁড়িয়ে জাতীয় ঐক্য যে আমাদের আছে সেটা প্রমাণ হয়েছে, সেটা কিন্তু প্রমাণ অবশ্যই করেছে। আমি আছে। আমার দেশের আমরা বীর জনগণকে স্যালুট করতে চাই এবং আমাদের বিজিবি সদস্যদের প্রতিও আমি সম্মান জানাতে চাই। অবশ্যই। তারা অত্যন্ত বিরচিত দায়িত্ব পালন করছেন। জনাব আসাদুজ্জামান রিপন এবং সোহরাব হাসান, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। সকলের মতো আমরাও চাই সরকার যে দায়িত্ব পালন করছে, বিরোধী দল সাথে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।